বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে এসেছে জলছবি। আজ জলছবির মঞ্চে প্রস্তুত করা হচ্ছে সত্যজিৎ রায়ের গল্প ফ্রিটজ। সত্যজিৎ রায়ের জন্ম 1921 সালের 2রা মে। অসাধারণ চিত্র পরিচালনার সাথে তিনি লিখে গেছেন অজস্র ছোট গল্প। তার মৃত্যু ঘটে 1992 সালের 23শে এপ্রিল। ফ্রিটজ গল্পটি আমরা শৈবা প্রকাশন বিভাগের 12 ভূতের গপ্প বইটি থেকে নিয়েছি। জয়ন্তর দিকে প্রস্তুত মিনিটখানিক করা হলো তাকিয়ে ফ্রিটজ। তাকে প্রশ্নটা না করে পারলাম না। তোকে আজ যেন কিরম মনমরা মনে হচ্ছে। শরীর টরীর খারাপ নয় তো? জয়ন্ত তার অন্যমনস্ক ভাবটা কাটিয়ে নিয়ে একটা ছেলে মানুষই হাসি হেসে বলল, না, শরীর তো খারাপ নয়, বরং অলরেডি অনেকটা তাজা লাগছে। জায়গাটা সত্যি ভালো। তোর তো চেনা জায়গা, আগে জানতিস না ভালো? প্রায় ভুলে গেছিলাম। একদিন বাদে আবার ক্রমে ক্রমে মনে পড়ছে। বাংলোটা তো মনে হয় ঠিক আগের মতোই আছে। ঘরগুলো বিশেষ পরিবর্তনও হয়নি। ফার্নিচারে কিছু কিছু সেই পুরোনো আমলেরই রয়েছে বলে মনে হয়। দেখ, যেমন এই বেতের টেবিল আর চেয়ারগুলো। বেয়ারা ট্রেতে করে বিস্কিট আর চা দিয়ে গেল। সবে 4টে বাজে, কিন্তু এর মধ্যেই দেখি রোদ পড়ে এসছে। টিপট থেকে চা ঢালতে ঢালতে জিজ্ঞেস করলাম, কতদিন বাদে এলি? 31 বছর পর। তখন আমার বয়স ছিল 6, জানিস? আমরা যেখানে বসে আছি সেটা বুন্দি শহরের সার্কিট হাউসের বাগান। আজ সকালেই এসে পৌঁছেছি। জয়ন্ত আমার ছেলেবেলার বন্ধু। আমরা একই স্কুল ও একই কলেজে একসঙ্গেই পড়েছি। এখনও একটা খবরের কাগজের সম্পাদকের কাজ করে, আর আমি স্কুলের মাস্টার। চাকরি জীবনে দুজনের মধ্যে ব্যবধান এসে গেলেও বন্ধুত্বটা টিকে আছে ঠিকই। রাজস্থান ভ্রমণের প্ল্যান আমাদের অনেক দিনেরই ছিল। দুজনের একসঙ্গে ছুটি পেতে অসুবিধা হচ্ছিল, একদিনে সেটা সম্ভব হয়েছে। সাধারণ লোকেরা রাজস্থান গেলে আগে জয়পুর, উদয়পুর, চিত্তরটাই দেখে, কিন্তু জয়ন্ত প্রথম থেকেই বুন্দির উপর জোর দিচ্ছিল। আমিও আপত্তি করিনি, কারণ ছেলেবেলায় রবীন্দ্রনাথের কবিতা বুন্দির কেল্লা নামটার সঙ্গে পরিচয় ঘটেছিল। সেই কেল্লা এতদিনে চাক্ষুষ দেখবার সুযোগ হবে সেটা ভাবতে মন্দ লাগছিল না। বুন্দি অনেকেই আসে না, তবে তার মানে এই নয় যে এখানে দেখার মতন কিছু নেই। ঐতিহাসিক ঘটনার দিক থেকে বিচার করলে উদয়পুর, যোধপুর, চিতোরের মূল্য হয়তো অনেক বেশি, কিন্তু সৌন্দর্যের বিচারে বুন্দিও কিছু কম যায় না। জয়ন্ত বুন্দি সম্পর্কে এত জোর দিয়ে বলতো যে প্রথমে একটু অদ্ভুত লাগতো। ট্রেনে আস্তে আস্তে কারণটা জানতে পারলাম। সে ছেলেবেলায় একবার নাকি বুন্দিতে এসেছিল। তার সেই পুরনো স্মৃতির সঙ্গে নতুন করে জায়গাটাকে মিলিয়ে দেখার ইচ্ছে তার মনে অনেক দিন থেকেই ঘোরাফেরা করছে। জয়ন্তর বাবা অনিমেষ দাশগুপ্ত প্রত্নতাত্ত্বিক বিভাগে কাজ করতেন, তাই তাকে মাঝে মাঝে ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুরে বেড়াতে হতো। এই সুযোগেই জয়ন্তর বুন্দি দেখা হয়ে যায়। সার্কিট হাউসটা সত্যি চমৎকার, ব্রিটিশ আমলে তৈরি। বয়স অন্তত শখানেক হবে। একতলা বাড়ি, টালি বসানো ঢালু ছাদ, ঘরগুলো উঁচু উঁচু, উপরের দিকে স্কাইলাইট দড়ি দিয়ে টেনে ইচ্ছে মতন খোলা বা বন্ধ করা যায়। পূব দিকে বারান্দা, তার সামনে প্রকাণ্ড কম্পাউন্ডে কেয়ারি করা বাগানে গোলাপ ফুল ফুটে রয়েছে। বাগানের পিছন দিকটায় নানা রকম বড় বড় গাছে অজস্র পাখির জটলা। টিয়ার তো ছড়াছড়ি, ময়ূরের ডাকও মাঝে মাঝে শোনা যায়, তবে সেটা কম্পাউন্ডের বাইরে থেকে। আমরা সকালে পৌঁছেই আগে একবার শহরটা ঘুরে দেখে এসেছি। পাহাড়ের গায়ে বসানো বুন্দির বিখ্যাত কেল্লা আজ দূর থেকে দেখেছি, কাল একেবারে ভিতরে গিয়ে দেখব।
শহরে ইলেকট্রিক পোস্টগুলো না থাকলে মনে হতো যেন আমরা সেই প্রাচীন রাজপুত আমলেই চলে এসেছি। পাথর দিয়ে বাঁধানো রাস্তা, বাড়ির সামনের দিকে দোতলা থেকে ঝুলে পড়া অদ্ভুত সব রকম কারুকার্য করা বারান্দা, কাঠের দরজাগুলোতে নিপুণ হাতের নকশা, দেখে মনেই হয় না যে আমরা যান্ত্রিক যুগে বাস করছি। এখানে এসে অবধি লক্ষ্য করেছি জয়ন্ত সচরাচর যা বলে তার চেয়ে একটু কমই কথা বলছে। হয়তো অনেক পুরনো স্মৃতি তার মনে ফিরে আসছে। ছেলেবেলার কোনো জায়গা অনেকদিন পরে ফিরে এলে মনটা উদাস হয়ে যাওয়া আশ্চর্য নয়। আর জয়ন্ত যে সাধারণ লোকের চেয়ে একটু বেশি ভাবুক সেটা তো সকলেই জানে। চায়ের পেয়ালা হাত থেকে নামিয়ে রেখে জয়ন্ত বলল, জানিস শঙ্কর, ব্যাপারটা ভারী অদ্ভুত। প্রথমবার যখন এখানে আসি তখন মনে আছে এই চেয়ারগুলিতে আমি পা তুলে বাবু হয়ে বসতাম। মনে হতো যেন একটা সিংহাসনে বসে আছি। এখন দেখছি চেয়ারগুলো আয়তনেও বড় না, দেখতেও অতি সাধারণ। সামনে যে ড্রয়িং রুম সেটা এর দ্বিগুণ বড় বলে মনে হতো। যদি এখানে ফিরে না আসতুম তাহলে ছেলেবেলা ধারণাটাই টিকে যেত রে। আমি বললাম, এটাই তো স্বাভাবিক। ছেলেবেলায় আমরা থাকি ছোট, সেই অনুপাতে আশেপাশের জিনিসগুলো বড় মনে হয়। আমরা বয়সে এখন বড় হয়ে গেছি, কিন্তু জিনিসগুলো তো আর বাড়ে না। চা খাওয়া শেষ করে বাগানে ঘুরতে ঘুরতে জয়ন্ত হঠাৎ হাঁটা থামিয়ে বলে উঠল, দেবদারু। কথাটা শুনে আমি একটু অবাক হয়ে তার দিকে তাকালাম। জয়ন্ত আবার বলল, একটা দেবদারু গাছ, ওই দিকটা থাকার কথা। এই বলে সে দ্রুত বেগে গাছপালার মধ্যে দিয়ে কম্পাউন্ডের কোণে দিকে এগিয়ে গেল। হঠাৎ একটা দেবদারু গাছের কথা জয়ন্ত মনে রাখলো কেন? কয়েক সেকেন্ড পরেই জয়ন্তর উল্লাসিত কণ্ঠস্বর পেলাম, আছে আছে, ইটস হিয়ার, যেখানে ছিল সেখানেই। গাছ যদি থেকে থাকে তো সে যেখানে ছিল সেখানেই থাকবে। গাছ তো আর হেঁটে চলে বেড়ায় না। জয়ন্ত একটু বিরক্ত হয়ে মাথা নেড়ে চেড়ে বলল, তোর না, সেখানে আছে মানে এই নয় যে আমি ভেবেছিলাম যে এই 30 বছরে গাছটা জায়গা পরিবর্তন করেছে। সেখানে মানে আমি যেখানে গাছটা দেখেছিলাম বা অনুমান করেছিলাম সেখানেই। না, কিন্তু একটা গাছের কথা হঠাৎ তোর মনে পড়তে যাবে কেন? জয়ন্ত ভ্রু কুঞ্চিত করে কিছুক্ষণ একদৃষ্টে গাছটার গুড়ির দিকে চেয়ে ধীরে ধীরে মাথা নেড়ে বলল, সেটা এখন কিছুতেই মনে পড়ছে না। কি একটা কারণে জানি গাছটার কাছে এসেছিলাম, কি একটা করেছিলাম। একটা সাহেব। সাহেব? না, আর কিছু মনে পড়ছে না। মেমোরি ব্যাপারটা সত্যি ভারী অদ্ভুত। এখানে বাবুর্চির হাতের রান্না খুব ভালো। রাত্রে ডাইনিং রুমে ওভাল শেপের টেবিলটায় বসে খেতে খেতে জয়ন্ত বলল, এই জন্ত জানিস, তখন যে বাবুর্চিটা ছিল তার নাম ছিল দিলবার। তার বাঁ গালে একটা কাটা দাগ ছিল, ছুরির দাগ, আর চোখ দুটো সবসময় জবা ফুলের মতো লাল হয়ে থাকতো, কিন্তু রান্না করতো খাসা। খাবার পরে ড্রয়িং রুমের সোফাতে বসে জয়ন্ত ক্রমে আরও পুরনো কথা মনে থেকে বার করে আমাকে বলতে লাগলো। তার বাবা কোন সোফায় বসে চুরুট খেতেন, মা কোথায় বসে উল বুনতেন, টেবিলের উপর কী কী ম্যাগাজিন পড়ে থাকতো, সবই তার মনে পড়ল। আর এইভাবেই শেষে তার পুতুলের কথাটাও মনে পড়ল। পুতুল বলতে মেয়েদের ডল পুতুল নয়। জয়ন্তর এক মামা সুইজারল্যান্ড থেকে এনে দিয়েছিল 10-12 ইঞ্চির লম্বা সুইস দেশি পোশাক পরা একটা বুড়োর মূর্তি। দেখতে নাকি একেবারে একটি খুদে জ্যান্ত মানুষের মতো। ভিতরে যন্ত্রপাতি কিছু নেই, কিন্তু হাত পা আঙুল কোমর এমনভাবে তৈরি করা যে ইচ্ছে মতন বাঁকানো যায়।
মুখে একটা হাসি লেগেই আছে পুতুলটার। মাথার উপর ছোট্ট হলদে পালক গোজা সুইস পাহাড়ি টুপি। এছাড়া পোশাকের খুঁটিনাটিতেও নাকি কোনো রকম কোনো ভুল নেই। বেল্ট, বোতাম, পকেট, কলার, মোজা, এমনকি জুতোর বকলেস পর্যন্ত নিখুঁত। প্রথমবার বন্দিতে আসার কয়েক মাস আগেই জয়ন্তর মামা বিলেত থেকে ফেরেন, আর এসেই জয়ন্তকে পুতুলটা দেন। সুইজারল্যান্ডের কোনো গ্রামে এক বুড়োর কাছ থেকে পুতুলটা কেনেন তিনি। বুড়োটা নাকি ঠাট্টা করে বলে দিয়েছিল, His name is Fritz. এই নামেই ডাকবেন আপনি এনাকে। অন্য নামে কিন্তু এ জবাব দিতে পারবে না। জয়ন্ত বলল, আমি ছেলেবেলায় খেলনা অনেক পেয়েছি। বাপ মার একমাত্র ছেলে ছিলাম বলেই বোধহয় তারা এই ব্যাপারে আমাকে কখনো বঞ্চিত করেননি। কিন্তু মামার দেওয়া ফ্রিটসকে পেয়ে কী যে হলো, আমি আমার অন্য সমস্ত খেলনার কথা একেবারে ভুলে গেলাম। রাতদিন ওকে নিয়েই পড়ে থাকতাম। এমনকি শেষে একটা সময় এলো যখন আমি ফ্রিটসের সঙ্গে ঘন্টার পর ঘন্টা দিব্যি আলাপ চালিয়ে যেতাম, একতরফা আলাপও বেশি। কিন্তু ফ্রিটসের মুখে এমন একটা হাসি আর ওর চোখে এমন একটা চাউনি ছিল যে মনে হতো যেন আমার কথাও বেশ বুঝতেই পারছে। এক এক সময় এমনও মনে হতো যে আমি যদি বাংলা না বলে জার্মান বলতে পারতাম তাহলে আমাদের আলাপটা হয়তো একতরফা হতো না, দুতরফাই হতো। এখন ভাবলে ছেলে মানুষই পাগলামি মনে হয়, কিন্তু তখন আমার কাছে ব্যাপারটা ছিল ভীষণ রিয়েল। বাবা মা বারণ করতেন অনেক, কিন্তু আমি কারুর কথা শুনতাম না। তখন আমি স্কুলে যেতে শুরু করিনি, কাজেই ফ্রিটসকে দেবার জন্য সময়ের অভাব ছিল না আমার। এই পর্যন্ত বলে জয়ন্ত চুপ করে গেল। ঘড়ির দিকে চেয়ে দেখি রাত 9:30। বন্দি শহরটা নিস্তব্ধ হয়ে গেছে। আমরা সার্কিট হাউসের বৈঠকখানায় একটা ল্যাম্প জ্বালিয়ে বসে আছি। আমি বললাম, পুতুলটা কোথায় গেল? জয়ন্ত এখনো যেন কি ভাবছে। উত্তরটা এত দেরিতে এলো যে আমার মনে হচ্ছিল যে প্রশ্নটা সে কানেই নেয়নি। পুতুলটা বন্দিতেই এনেছিলাম, এখানেই নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় কিভাবে? একদিন বাইরে বাগানে বসে চা খাচ্ছিলাম আমরা। পুতুলটাকে পাশে ঘাসের ওপরে রেখেছিলাম। কাছে কতগুলো কুকুর জটলা করেছিল। তখন আমার যা বয়স তাতে চা খাবার কথা নয়, কিন্তু জেদ করে চা খেতে গিয়ে পেয়ারাটা হঠাৎ করে প্যান্টের ওপরে পড়ে। বাংলোয় এসে প্যান্ট বদল করে বাইরে ফিরে গিয়ে দেখি পুতুলটা নেই। খোঁজাখুঁজির পর দেখি আমার ফ্রিজকে দুটো রাস্তার কুকুর দিব্যি টাগ অফ ওয়ার খেলছে। জিনিসটা খুবই মজবুত ছিল, তাই ছিঁড়ে আলগা হয়ে যায়নি। তবে চোখ মুখ ক্ষত বিক্ষত হয়ে জামা কাপড় ছিঁড়ে গিয়েছিল। অর্থাৎ আমার কাছে ফ্রিটস এর আর কোনো অস্তিত্ব ছিল না। হি ওয়াজ ডেড ফর মি। তারপর তারপর আর কি, যথাসাধ্য ফ্রিটসের সৎকার করি। সৎকার মানেটা কি? ওই দেবদারু গাছটার নিচে ওকে কবর দিই, ব্যবস্থা করি। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কিছু পেলাম না, তাই শেষটায় এমনি পুঁতে ফেলি। 10টা নাগাদ ঘুমোতে চলে গেলাম। একটা বেশ বড় বেডরুমে দুটো আলাদা খাটে আমাদের বিছানা। কলকাতায় হাঁটার অভ্যেস নেই, এমনিতেই বেশ ক্লান্ত লাগছিল। তার উপর বিছানাটা ডানলোপিও। বালিশে মাথা দেওয়ার 10 মিনিটের মধ্যেই ঘুম চলে এলো। রাত তখন কটা জানি না, কিসের শব্দে জানি ঘুম ভেঙে গেল। পাশ ফিরে দেখি জয়ন্ত সোজা হয়ে বিছানার উপর বসে আছে। তার পাশে টেবিল ল্যাম্পটা জ্বলছে, আর সেই আলোয় তার চাহনিতে উদ্বেগের ভাবটা স্পষ্ট ধরা পড়েছে। জিজ্ঞাসা করলাম, কি হলো রে, শরীর খারাপ লাগছে নাকি? জয়ন্ত জবাব না দিয়েই আমাকে একটা পাল্টা প্রশ্ন করলো। এই সার্কিট হাউসে বিড়াল বা ইঁদুর জাতীয় কিছু আছে নাকি রে?
ইঁদুর জিনিসটা তো সচরাচর নর্দমা টর্দমার দিকে ঢোকে, আর খাটের উপর ইঁদুর ওঠে বলে তো জানা ছিল না। এর আগেও একবার ঘুম ভেঙেছিল, তখন জানলার ওপার থেকে খচখচ শব্দ পাচ্ছিলাম। জানলায় যদি আওয়াজ পেয়ে থাকিস তাহলে তো বেড়ালের সম্ভাবনাটাই বেশি মনে হয়। কিন্তু তাহলে ওটা কি ছিল? জয়ন্তর মন থেকে যেন খটকা যাচ্ছে না। বললাম, বাতি জ্বালার পর কিছু দেখতে পাসনি? নাথিং। অবশ্য ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই বাতিটা জ্বালিনি। প্রথমটা বেশ হকচকিয়ে গেলাম। সত্যি বলতে কি, একটু ভয়ই করছিল। আলো জ্বালার পর কিছুই দেখতে পাইনি। তার মানে যদি কিছু এসে থাকে তাহলে সেটাই ঘরের মধ্যেই আছে বলছিস? তা দরজা যখন দুটোই বন্ধ। আমি চট করে বিছানা ছেড়ে উঠে ঘরের আনাচে কানাচে, খাটের তলায়, সুটকেসের পিছনে একবার খুঁজে দেখে নিলাম। কোথাও কিচ্ছু নেই। বাথরুমের দরজাটা ভেজানো ছিল, সেটার ভিতরেও খুঁজে দেখেছি। এমন সময় জয়ন্ত চাপা গলায় একটা ডাক শুনতে পেলাম। শঙ্কর, শঙ্কর! ফিরে এলাম ঘরে। জয়ন্ত দেখি তার লেপের সাদা ওয়ার্ডটার দিকে চেয়ে আছে। আমি তার দিকে এগিয়ে যেতে সে লেপের একটা অংশে ল্যাম্পের দিকটা এগিয়ে দিয়ে বলল, এটা দেখ তো। কাপড়টার উপর ঝুঁকে পড়ে দেখি তাতে হালকা খয়েরি রঙের ছোট ছোট গোল গোল কিসের জানি ছাপ পড়েছে। বললাম, বিড়ালের থাবা হলেও হতে পারে, তাই না জয়ন্ত? জয়ন্ত কিছু বলল না। বেশ বুঝতে পারলাম কি কারণে জানি সে ভারী চিন্তিত হয়ে পড়েছে। এদিকে রাত 2:30 বাজে। এত কম ঘুমে আমার ক্লান্তি দূর হবে না। তাছাড়া কালকে সারাদিন ঘোরাঘুরি আছে। তাই আমি পাশে আছি, কোনো ভয় নেই, ছাপগুলো আগে থেকেই থাকতে পারে ইত্যাদি বলে কোনো রকমে তাকে আশ্বাস দিয়ে বাতি নিভিয়ে আবার শুয়ে পড়লাম। আমার কোনো সন্দেহ ছিল না যে জয়ন্ত যে অভিজ্ঞতাটার কথা বলল সেটা আসলে তার স্বপ্ন নাকি সত্যিকারের ঘটা। বন্দিতে এসে পুরনো কথা মনে পড়ে ও একটা মানসিক উদ্বেগের মধ্যে রয়েছে। আর তার থেকেই বুকে বেড়াল হাঁটার স্বপ্ন উদ্ভব হয়েছে। রাত্রে আর কোনো ঘটনা ঘটে থাকলেও আমি সে বিষয়ে কিছুই জানতে পারিনি। আর জয়ন্ত সকালে উঠে নতুন কোনো অভিজ্ঞতার কথা বলেনি। তবে তাকে দেখে এটুকু বেশ বুঝতে পারলাম যে বাকি রাতটা তার আর ঘুম হয়নি। মনে মনে স্থির করলাম যে আমার কাছে যে ঘুমের বড়িটা আছে, আজ রাত্রে শোয়ার আগে ওকে একটা খাইয়ে দেব। আমার প্ল্যান অনুযায়ী আমার ব্রেকফাস্ট সেরে নিয়ে 9টার মধ্যে আমরা রওনা হলাম বন্দির ফোর্ট্রেস দেখতে। গাড়ির ব্যবস্থা করা ছিল আগের থেকেই। কেল্লা পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেল প্রায় 9:30। এখানে এসেও দেখি জয়ন্ত সব ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তবে সৌভাগ্যক্রমে তার সঙ্গে তার পুতুলের কোনো সম্পর্ক নেই। সত্যি কথা বলতে কি, জয়ন্তর ছেলে মানুষই উল্লাস দেখে মনে হচ্ছিল সে বোধহয় পুতুলের কথাটা ভুলেই গেছে। এক একটা জিনিস দেখে আর চেঁচিয়ে চেঁচিয়ে ওঠে, ওই যে গেটের মাথায় সেই হাতি, ওই ওই গম্বুজ, দেখ দেখ ওই রূপোর খাটা সিংহাসন, ওই যে দেওয়ালে আঁকা ছবি। কিন্তু ঘণ্টাখানেক যেতে না যেতেই তার ফুর্তি কমে এলো। আমি নিজে এত তন্ময় ছিলাম যে প্রথমে সেটা বুঝতে পারিনি। একটা লম্বা ঘরের ভিতর দিয়ে হাঁটছি আর সিলিংয়ের দিকে চেয়ে ঝাড়লণ্ঠনগুলো দেখছি, এমন সময় হঠাৎ খেয়াল হলো জয়ন্ত আমার পাশে নেই। কোথায় পালালো সে? আমার সঙ্গে একজন গাইড ছিল। সে বলল বাবু বাইরে ছাতের দিকটায় গেছে। দরবার ঘর থেকে বেরিয়ে এসেই দেখি জয়ন্ত বেশ খানিকটা দূরে ছাতের উল্টো দিকের পাঁচিলের পাশে অন্যমনস্কভাবে দাঁড়িয়ে আছে। সে আপন চিন্তায় এমনই মগ্ন
যে আমি পাশে গিয়ে দাঁড়াতেও তার অবস্থায় কোনো পরিবর্তন হলো না। শেষটায় আমি নাম ধরে ডাকতে সে চমকে উঠল। বললাম, কি হয়েছে তোর? ঠিক করে বল তো। এমন চমৎকার জায়গায় এসেও তুই ওর মুখ বেজার করে চুপচাপ দাঁড়িয়ে থাকবি? এ আমার কিন্তু এক ফোঁটাও বরদাস্ত হচ্ছে না। জয়ন্ত শুধু বলল, তোর দেখা শেষ হয়েছে কি? তাহলে এবার আমি একা হলে নিশ্চয়ই আরও কিছুক্ষণ থাকতাম, কিন্তু জয়ন্তর ভাবগতিক দেখে সার্কিট হাউসে ফিরে যাওয়ার কথাটাই স্থির করলাম। পাহাড়ের গা দিয়ে বাঁধানো রাস্তা শহরের দিকে গিয়েছে। আমরা দুজনে চুপচাপ গাড়ির পিছনে বসে আছি। জয়ন্তকে একটা সিগারেট অফার করতে সে নিল না। তার মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব লক্ষ্য করলাম। সেটা প্রকাশ পাচ্ছিল তার হাত দুটোর অস্থিরতায়। হাত একবার গাড়ির জানলায় রাখছে, একবার কোলের উপর রাখছে, পরক্ষণেই আবার আঙুল মটকাচ্ছে, না হয় নখ কামড়াচ্ছে। জয়ন্ত এমনিতে শান্ত মানুষ, তাকে এভাবে ছটফট করতে দেখে আমার ভারী অস্বস্তি লাগল। মিনিট 10 এইভাবে চলার পর আমি আর থাকতে পারলাম না। বললাম, তোর দুশ্চিন্তার কারণটা আমায় বললে হয়তো তোর কিছুটা উপকারী হতো। জয়ন্ত মাথা নেড়ে বলল, বলে লাভ নেই, কারণ বললে তুই বিশ্বাস করবি না। বিশ্বাস না করলেও বিষয়টা নিয়ে অন্তত তোর সাথে আলোচনা করতে পারবো না? কাল রাতে ফিটস এসেছিল আমার ঘরে। লিপের ওপর পায়ের ছাপগুলো সব ফিটসের পায়ের ছাপ। এই কথার পর অবশ্যই জয়ন্তর কাঁধ ধরে দুটো ঝাঁকুনি দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। যার মাথায় এমন একটা প্রচণ্ড আজগুবি ধারণা আশ্রয় নিয়েছে, তাকে কি কিছু বলে বোঝানো যায়? তবু বললাম, তুই নিজের চোখে তো দেখিসনি, তাই না? না, তবে বুকের উপর যে জিনিসটা হাঁটছে সেটা যে 4 পে নয় 2 পে, সেটা বেশ বুঝতে পারছিলাম। সার্কিট হাউসে এসে গাড়ি থেকে নামার সময় মনে মনে স্থির করলাম জয়ন্তকে একটা নার্ভ টনিক গোছের কিছু দিতে হবে। শুধু ঘুমের বড়িতে হবে না। ছেলেবেলার সামান্য একটা স্মৃতি একটা 37 বছরের জোয়ান মানুষকে এত উদ্যস্ত করতে পারে, এই কিছুতেই হতে দেওয়া চলে না। ঘরে এসে জয়ন্তকে বললাম, 12টা তো বাজে, স্নানটা সেরে ফেললে হতো না? তুই আগে যা। এ কথা বলে জয়ন্ত হঠাৎ বিছানায় শুয়ে পড়ল। স্নান করতে করতে আমার মাথায় একটা ফোন দিয়ে এলো। জয়ন্তকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বোধহয় এটাই একমাত্র রাস্তা। ফন্দিটা এই, 30 বছর আগে যদি পুতুলটাকে একটি বিশেষ জায়গায় মাটির তলায় পুঁতে রাখা হয়ে থাকে, আর সেই জায়গাটা কোথায় যদি জানা থাকে, তাহলে সেখানে মাটি খুঁড়লে আস্ত পুতুলটাকে আগের অবস্থায় না পেলেও তার কিছু অংশ এখনো নিশ্চয়ই পাওয়া যাবে, পাবার সম্ভাবনা থাকে। কাপড় জামা মাটির তলায় 30 বছর থেকে যেতে পারে না, কিন্তু ধাতব জিনিস, মেটালিক অবজেক্টস, যেমন ফ্রিটসের বেল্টের বকলেস বা কোটের পেতলের বোতাম, এসব জিনিসগুলো টিকে থাকা কিছুই আশ্চর্য নয়। জয়ন্তকে যদি দেখানো যায় যে তার সাধের পুতুল শুধু ওই জিনিসগুলোই অবশিষ্ট আছে আর সব মাটির সঙ্গে মিশে গেছে, তাহলে হয়তো তার মন থেকে এই উদ্ভট ধারণাটা দূর হবে। এই না করলে প্রতি রাতেই সে আজগুবি স্বপ্ন দেখবে আর সকালে উঠে বলবে ফ্রিটস আমার বুকের উপর হাঁটাহাঁটি করছিল। এইভাবে ক্রমে তার মাথাটা বিগড়ে যাওয়া অসম্ভব নয়। জয়ন্তকে ব্যাপারটা বললাম, আর বলতে তার ভাব দেখে মনে হলো ফন্দিটা তার মনে ধরেছে। কিছুক্ষণ চুপচাপ থেকে সে বলল, খুঁড়বে কে? কোদালি বা কোথায় পাবি? আমি হেসে বললাম, এত বড় বাগান যখন রয়েছে তখন মালিও নিশ্চয়ই একটা আছে, আর মালি থাকা মানেই কোদালও আছে।
লোকটাকে কিছু বকশিস দিলে সে বোধহয় খুঁড়েও দেবে, জানিস। আর যদি না খোঁড়ে সেটা বিশ্বাস করাটা কঠিন হবে। জয়ন্ত তৎক্ষণাৎ রাজি হলো না। আমিও আর কিছু বললাম না। আরো দু একবার হুমকি দেওয়ার পর সে স্নানটা সেরে এলো। এমনিতে খাইয়ে লোক হলেও দুপুরে সে মাত্র দুখানা হাতের রুটি আর সামান্য মাংসের কারি ছাড়া আর কিছুই খেলো না, যদিও মাংসের কারিটা তার প্রিয়। খাওয়া সেরে বাগানের দিকে বারান্দায় গিয়ে বেতের চেয়ারে বসে রইলাম দুজনে। আমরা ছাড়া সার্কিট হাউসে আর কেউ নেই। দুপুরটা থমথমে। ডান দিকে নুড়ি ফেলা রাস্তার ওপাশে একটা কৃষ্ণচূড়া গাছ, কয়েকটা হনুমান বসে আছে। মাঝে মাঝে তাদের হুপ হুপ ডাক শোনা যাচ্ছে। 3টে নাগাদ একটা পাগড়ি পরা লোক হাতে একটা ঝাড়ি নিয়ে বাগানে এলো। লোকটার বয়স হয়েছে, চুল, গোফ, গালপাট্টা সবই বোধহয় সাদা। তুই বলবি না আমি বলবো? জয়ন্ত প্রশ্নতে আমি তার দিকে আশ্বাসের ভঙ্গিতে একটা হাত তুলে ইশারা করে চেয়ার ছেড়ে উঠে সোজা চলে গেলাম মালিটার দিকে। মাটি খোঁড়ার প্রস্তাবে মালি প্রথমে কেমন জানি অবাক সন্দিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালো। বোঝা গেল এমন প্রস্তাব তাকে এর আগে কেউ কোনোদিনও করেনি। তার কাহে বাবু? প্রশ্নে আমি তার কাঁধে একটা হাত রেখে নরম গলায় বললাম, तुम्हें वजह जानने की जरूरत नहीं है। ये लो 5 रुपए और काम शुरू कर दो। বলা বাহুল্য মালি তাতে শুধু রাজি হলো না, দন্ত বিকশিত করে সেলাম টেলাম ঠুকে এমনভাবে দেখালো যেন সে আমারই চিরকালের গোলাম। বারান্দায় বসা জয়ন্তকে হাতছানি দিয়ে ডাকলাম। সে চেয়ার ছেড়ে আমার দিকে এগিয়ে এলো। কাছে এলে বুঝলাম তার মুখ অস্বাভাবিক রকম ফ্যাকাশে হয়ে গেছে। আশা করি খোঁড়ার ফলে পুতুলের কিছু অংশ অন্তত পাওয়া যায়। মালি ইতিমধ্যে কোদাল নিয়ে এসেছে। আমরা 3জনেই দেবদারু গাছটার দিকে এগোলাম। গাছের গুড়িটার থেকে হাত 1.5 দূরে একটা জায়গার দিকে হাত দেখিয়ে জয়ন্ত বলল, এইখানে। ঠিক মনে আছে তো তোর? জয়ন্ত মুখে কিছু বলল না, কেবল মাথাটা একবার নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিল। কতটা নিচে পুঁতেছিলি রে? 1 হাত তো হবেই। মালি আর দ্বিরুক্তি না করে মাটিতে কোপ দিতে শুরু করলো। লোকটার রসবোধ আছে বটে। ঘুরতে ঘুরতে একবার জিজ্ঞাসা করলো, साहब, मिट्टी के अंदर क्या कोई धन दौलत है? हाँ। अगर हुआ ना तो मुझे भी हिस्सा देना पड़ेगा। এ কথা শুনে আমিও হাসলাম, কিন্তু জয়ন্তর মুখে কোনো হাসির আভাস দেখা গেল না। অক্টোবর মাসে বন্দিতে 1 ফোঁটাও গরম নেই, কিন্তু কলারের নিচে জয়ন্তর শার্ট ভিজে গেছে। সে এক দৃষ্টে মাটির দিকে চেয়ে রয়েছে। মালি কোদালের কোপ মেরে চলেছে। এখনো পুতুলের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না কেন? একটা ময়ূরের তীক্ষ্ণ ডাক শুনে আমি মাথাটা একবার ঘুরিয়েছি। এমন সময় জয়ন্তের গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ পেয়ে আমার চোখটা তৎক্ষণাৎ তার দিকে চলে গেল। তার নিজের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। পরক্ষণেই তার কম্পমান ডান হাত সে ধীরে ধীরে বাড়িয়ে দিয়ে নিজের তর্জনীটাকে সোজা করে গর্তটার দিকে নির্দেশ করল। আঙুলটাকেও স্থির রাখতে পারছে না সে। তারপর এক অস্বাভাবিক শুকনো ভয়ার্ত স্বরে প্রশ্ন এলো, ওটা কি? ওটা কি? মালিটার হাত থেকে কোদালটা মাটিতে পড়ে গেল। মাটির দিকে চেয়ে যা দেখলাম তাতে ভয়, বিস্ময় ও অবিশ্বাসে আপনা থেকে আমার মুখ হা হয়ে গেল। দেখলাম
গর্তের মধ্যে ধুলো মাখা অবস্থায় চিত হয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছে একটা 10-12 ইঞ্চির ধবধবে সাদা নিখুঁত কঙ্কাল মূর্তি। গল্প পাঠে শঙ্করের চরিত্রে এবং অন্যান্য চরিত্রে রিভু বসু রায়, জয়ন্তর চরিত্রে তুষার চক্রবর্তী। আপনাদের যদি আমাদের গল্প ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটিতে লাইক দিন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন। আপনারা যদি আমাদের সাথে গল্প শেয়ার করতে চান ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদের মেল পাঠাতে পারেন। শেষ হলো ফ্রিটস।